আপনি কখনো এই লেন্স খুলবেন না। এই নীলাভ চোখে আপনাকে ভীষণ মানায়। এই চোখে তাকালেই মনে হয় যেন সমুদ্রের গভীরে তলিয়ে যাচ্ছি। এই নীলাভ লেন্স জোড়া শুধুই আপনার জন্য তৈরি। এটা কখনোই খুলবেন না, কখনো না। তবে মনের কথা মনেই থেকে গেল। না, মায়া নিজে মুখ ফুটে কিছু আর না, তার সামনে সেই আগন্তুক একজন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তো অন্যজন তার তাকানোতে ভীষণ অস্বস্তি বোধে কথা বলতে পারছে না। আর ইউ ওকে? ভাবনায় বিভোর থাকা মায়া চমকে ওঠে। ইস, কি সুমধুর কণ্ঠস্বর! এত সুন্দরও কি কারো কণ্ঠ হয় নাকি, তাও পুরুষের? উপন্যাস কিংবা কল্পকথায় নারী কণ্ঠের বহু মধুময় বর্ণনা সে দেখেছে। ভাগ্যিস তারা এই যুবকের কণ্ঠ শোনেনি, তাহলে এই যুবকের কণ্ঠকেও লিপিবদ্ধ করে ফেলত। একই ভঙ্গিতে তাকিয়ে থাকতে থাকতে মাথা ধুলায় মায়া। অর্থাৎ সে ঠিক আছে, কিন্তু চোখ সরায় না যুবকের উপর থেকে। আশেপাশে ভালোভাবে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলে যুবক। হোয়ার ইজ ইউর ফ্যামিলি? বাচ্চা একটা মেয়েকে একা ছেড়ে দিল কেন? ব্যাস, সব ভালো লাগা যেন হাওয়ার বেগে উড়ে গেল ফ্রুত করে। কান্নার কারণে লাল হয়ে থাকা মায়ের হলদে মুখখানা আরো লাল হয়ে উঠল চাপার আগে। নিচের গোলাপি ঠোঁটটা তত দিয়ে কামড়ে ধরে কপালের ভাঁজ ফেলে সামনের মানুষটার দিকে রাগি চোখে তাকায় মায়া। লাল হয়ে থাকা নাকটা ফুলিয়ে রাগি কণ্ঠে জবাব দেয়, আমি মোটেও বাচ্চা না, কলেজে পড়ি। আই এম 17+। মায়ার বলার ভঙ্গি দেখে হেসে ফেলে যুবক। দৃশ্যমান হয় তার বাঁকা প্রেমিলার দুটো দাঁত। পাতলা অথর চোরা প্রসারিত করে হালকা করে হাসল সে। কি ভয়ঙ্কর সুন্দর হাসে! হ্যাঁ, ভয়ঙ্কর সুন্দর। হেসে তার হাসিটা দেখে মায়ের বুক কাঁপছে। রাগ গলে গেছে হুট করে। চোখে জোড়া যেন সরতেই চাচ্ছে না তার হাসি মুখ থেকে। এই হাসি ভয়ঙ্কর নয় তো কি? রোদ, মিসেস রোদেলার অস্থির কণ্ঠের ডাক সাথে শোনা যায় কথা কয়েকজোড়া পদচারণ। সেকেন্ডের মাঝেই মায়ের মা বাবা, বাবাই মামুনি, নিশান, মিশিকার সাথে আরও একজন বয়স্ক লোক এসে উপস্থিত হয় গার্ডেনে। সবাই এক প্রকার ঘিরে ধরে মায়াকে। আপাতমস্তক চোখ বুলিয়ে দেখে সে ঠিক আছে কিনা, কোথাও ব্যথা পেল কিনা। মিসেস রোদেলার অতিরিক্ত পসেসিভনেস দেখে গাল ফুলিয়ে তপ্ত শ্বাস ফেলে মায়া। আম্মু প্লিজ রিল্যাক্স, আমি ঠিক আছি। শি আম পারফেক্ট, অল রাইট। একমাত্র মেয়ের চিন্তায় অল্পতেই অস্থির হয়ে যাওয়া রোদেলা আহমেদ কিছুটা শান্ত হন, কিন্তু সেকেন্ড পেরোতেই ধমকে উঠলেন মায়াকে। তোমাকে আমি বলেছিলাম রোদ বড়দের সাথে সাথে থাকবে, কোনো বাচ্চামো করবে না। দেখলে একা একা পাকনামি করার ফল। বাচ্চা মেয়ে, ভুল হয়ে গিয়েছে, বকছো কেন? বাচ্চা শব্দটা কানে আসতে মায়া চট করে তাকালো। দুহাত পকেটে গুজে আয়েসে ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে। মায়ের চোখে চোখ পড়তেই সে ঠোঁট চেপে হাসল, যেটা ছিল স্পষ্ট বিদ্রুপের হাসি। মায়া চোখ সরালো দ্রুত, ঠোঁট উল্টে তাকালো মহসিন আহমেদের দিকে। আমি মোটেও বাচ্চা না আব্বু, আমি কলেজে পড়ি। মিসেস রোদেলা চোখ পাকিয়ে তাকালো মায়ের দিকে। হ্যাঁ, কত বড় হয়েছো জানা আছে আমার। রাতের বেলা ওয়াশরুম যেত আমার তোমার সঙ্গী লাগে, এখানে এসেছো বড় শাস্তি। ব্যাস ভিক্ষার দো মা, और कितना गिराऊंगी। কথাটা মনে মনে বাজলেও মুখ ফুটে বলতে পারল না মায়া। অপমানে মুখ থমথমে হয়ে গেল তার। গাল ফুলিয়ে তাকিয়ে রইল তার জন্মদাত্রী মায়ের দিকে। সাথে আর চোখে একবার তাকিয়ে দেখলো ফ্রিতে বিনোদন নেওয়া যুবকটার দিকে। সে এখনো মায়ের দিকেই তাকিয়ে মিটমিট করে হাসছে। দূর, এই লোক তো দেখি মহাবজ্জাত। আদি, তোমার তো স্টুডিওতে থাকার কথা, কবে এলি? স্যুটবুট পরা লম্বা গড়নের বয়স্ক লোকটার কথা শুনে সবার নজর পড়ে তাদের থেকে দূরেতে থাকা মানুষটার দিকে। সে নিজেও নড়ে চড়ে দাঁড়িয়ে নম্র কণ্ঠে সালাম জানায় মহসিন আহমেদদের উদ্দেশ্যে। এতক্ষণ মায়াকে নিয়ে ব্যস্ত ছিল বলে কেউ তাকে খেয়ালই করেনি। রেকর্ডিং দ্রুত শেষ হয়ে গিয়েছিল ড্যাড, তাই চলে এসেছি। টুকটাক কথা সেরে সবাই চুপচাপ ফিরে আসে আবারও পার্টি হলে। মায়া আর চোখে সেই সুঠাম গড়নের অধিকারী যুবকের দিকে তাকিয়ে বার কয়েক আওড়ালো। আদ্রাফ মেহরাব, আদ্রাফ আদি বিড়বিড় করতে করতে আপনা আপনি হেসে উঠল সে। ঘণ্টাখানিক আগে মায়ের যেমন বিরক্তিতে গা গুলিয়ে আসছিল, এখন যেন ঠিক তার দ্বিগুণ রূপে ভালো লাগা বইছে মনে। চোখ দুটো ঘুরে ফিরে বারবার স্থির হয়ে আসছে আদ্রাফের দিকে। তার দাঁড়ানোর ভঙ্গি, কথার মাঝে ভ্রু কুঁচকে তাকানো।
পাতলা অধরে মুচকি হাসি সবকিছুতেই যেন চুম্বকের মতো আকর্ষণীয় হতে লাগলো 17 বছরের কিশোরীর কোমল মনে। বন্ধুদের জোড়াজুড়িতে যখন আদ্রাফ গান গাওয়ার প্রস্তুতি নিয়েছিল, মায়ের উৎসুক দৃষ্টি ছিল তখন আদ্রাফের উপর নিবদ্ধ। বাদামি চোখ জোড়াতে একরাশ কৌতূহল ভর করে তাকিয়ে রইল আদ্রাফের কণ্ঠে গান শোনার আকাঙ্ক্ষায়। হুট করে চোখাচোখি হয়ে গেল দুজনের। চমকে উঠল মায়া, আর আদ্রাফের সেই ভুবন ভুলানো হাসি আবারও একবার থমকে গেল। মায়ের কোমল হৃদয় অতি বিস্ময়ে চোখ সরাতেও ভুলে গেল সে। অথচ আদ্রাফ এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে সেই কবেই। গিটারে সুর তুলে চোখ বুজে খালি গলায় গাইল চিরপরিচিত গানের 4টি লাইন। না জানে कैसा एहसास है बुझती नहीं है ये प्यास है क्या नशा इस प्यार का मुझसे सनम छाने लगा कोई नहीं जाने क्यों चैन खोता है क्या कर हाय कुछ कुछ होता है क्या मुस्कुराए कुछ कुछ होता है। সেদিন সেই মুহূর্তে আদ্রাফের নেশাময় কণ্ঠে গানের লাইনগুলো যেন মায়াকে জোর গলায় জানান দিয়েছিল, তুমি প্রেমে পড়েছো বাছাধন। মায়া অবাক হলো বটে, তবে আফসোস করলো না, বরং মনকে দ্বিগুণ জোর দিয়ে বলছিল, আমি বারবার এই ছেলে প্রেমে মত্ত হতে চাই, হাজারবার চাই। সেদিনের পরেই যেন চঞ্চল রৌদ্রীর চরিত্রে যুক্ত হলো সদ্য প্রেমের জোয়ারে ভেসে বেড়ানো এক কিশোরীর চালচল্যকর পাগলামি। প্রেমে পড়ার খুশিতে রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের জম্পে স্প্রিট দিল। অবাক হলেও কেউ বিশ্বাস করলো না এমন পাগলামি মায়ের পক্ষেও সম্ভব। কিন্তু সময়ের বিবর্তনে তার চোখে পড়ার মতোই হয়ে উঠল। মনের মাঝে তীব্র সাহস জুগিয়ে মিশানের ফোন থেকে আদ্রাফের নাম্বার জোগাড় করা, দিনরাত তার ছবি গানের ভিডিও হাজারবার দেখা। কোনো মেয়ে আদ্রাফের পোস্ট অতিরিক্ত ভালোবাসা দেখালে তাকে ফেক আইডি থেকে ইচ্ছে মতো ধুয়ে দেওয়া, সবকিছুর অদ্বিতীয় সাক্ষী ছিল বন্ধু মহলের সকলেই। আদ্রাফের সাথে মায়ের মুখোমুখি দ্বিতীয় সাক্ষাৎ ছিল তার ইয়ার চেঞ্জের এক্সাম শেষ ভাগে এসে। মিশানকে রাতের খাবারের জন্য ডাকতে তার রুমে পা রাখতেই মায়ের শুনতে পেল চিরপরিচিত মানুষটার কণ্ঠস্বর। কাল 3:30টায় চলে আসিস আমার স্টুডিওতে, একসাথে বের হব। ঠিক সেই সেকেন্ডে মায়া চট করে সিদ্ধান্ত নিয়েছিল যে সে কাল যাবে স্টুডিও। এক্সামের প্রিপারেশন, নোট কালেক্ট করা ওসবের কতগুলো দিন হয়ে গেল সে সচক্ষে তার রকস্টার সাহেবকে দেখে না। এবার যখন সুযোগ নিজে তার সামনে এসে দাঁড়িয়েছে, তবে কেন সে পিছুপা হবে। পরীক্ষা শেষ হয়েছিল ঠিক 3টায়। বৃষ্টি হচ্ছিল বলেই মহসিন আহমেদের পাঠানো গাড়ি দাঁড়িয়েছিল মায়ের অপেক্ষায়। ড্রাইভারকে ইমোশনালি কনভিন্স করে কাউকে কিছু না জানিয়ে মায়া রওনা হলো স্টুডিওর উদ্দেশ্যে। মনের ভেতরটা তখন উত্তেজনা আর খুশিতে ভরপুর। ঠিক 3:40-এর দিকে সে এসে পৌঁছালো গন্তব্যে। বাইরে তখনও তুমুলভাবে বৃষ্টি পড়ছে। তাড়াহুড়া করে বের হয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে ঢুকতে অর্ধেক ভিজে চুপসে গেল মায়া। এই রেস্টুরেন্টের 2য় তলায় হচ্ছে স্টুডিও। ভেজা চুল ঝাড়তে ঝাড়তে এক প্রকার দৌড়ে ভেতরে ঢুকলো সে। সাথে সাথেই ধুম করে ধাক্কা লাগলো দেয়ালের সাথে। চোখ মুখ খিচে ফেলল মায়া। ইস, তার নাকটার হয়তো আর আস্ত নেই। রৌদ্রি, চট করে চোখ খুঁতো মায়া, যাকে সে মনে মনে দেয়াল ভেবেছিল, সে যে আস্ত এক রক্তমাংসের মানব। অবাক হতবাক নয়নে তাকিয়ে রইল সে তার রকস্টার সাহেবের দিকে, যাকে চুপি চুপি দেখবে বলে এত কাণ্ড ঘটালো। এখন সে স্বয়ং তার সামনে দাঁড়িয়ে। অপ্রস্তুত অবস্থায় জোরপূর্বক হাসে মায়া, বোকা বোকা সে হাসি। আদ্রাফের দৃষ্টি স্পষ্ট বিস্ময় ভাব। সে যে মায়াকে একদমই এখানে আশা করেনি, তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। মায়ের প্রশ্নে দুহাত পকেটে গুছে আয়েশি ভঙ্গিতে দাঁড়ায় আদ্রাফ। প্রশ্ন আমার করা উচিত ছিল, আপনি এ সময় এখানে কি করছেন? আমি হ্যাঁ মানে আমি তো ওই হ্যাঁ আমার ফ্রেন্ডের সাথে মিট করতে এসেছিলাম। আড়াআড়িভাবে ভ্রু কুঁচকে সরু চোখে তাকায় আদ্রাফ। তার সেই সূক্ষ্ম দৃষ্টি দেখে বারবার প্রেমে পড়তো মায়া। আজ সেই দৃষ্টি দেখেই ফাঁকা ঢোক গিলে সে।
অজানা কারণে ভয়ে তার বুক কাঁপছে। পিটপিট করে আশেপাশে তাকিয়ে সে আনমনা হয়েই কাঁধের একপাশে রাখা তার চুলগুলো সরিয়ে দিয়ে ঢেকে দিল। এতক্ষণ চুলের কারণে ঢেকে থাকা মায়ার অর্ধভেজা শরীরটা উন্মুক্ত হয়ে গেল আদ্রাফের চোখের সামনে। কুঁচকে রাখা ভ্রুজোড়া শীতল হয়ে আসলো আদ্রাফের। সেই দ্রুত চোখে ঘুরিয়ে আশপাশটা পরখ করে নিল ভালোভাবে। রেস্টুরেন্টের কর্মরত স্টাফ, আদ্রাফের দুজন পার্সোনাল গার্ড, আদ্রাফ আর মায়া ব্যতীত কেউ নেই। আদ্রাফের ইশারার গার্ড দুজন সরে গেল। সেদিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়েছিল মায়া। কিছু বোঝার আগেই অনুভব করলো তার খুব কাছে এসে দাঁড়িয়েছে আদ্রাফ। মায়া চমকে উঠে এক পা পিছানোর আগেই তার গায়ে জ্যাকেট জড়িয়ে দিল আদ্রাফ। ভীষণ অবাক হলো মায়া। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আদ্রাফের চোখের দিকে। জ্যাকেটটা পরিয়ে দিয়ে পুনরায় নিজের স্থানে এসে গম্ভীর ভঙ্গিতে দাঁড়িয়ে বলল সে, আপনি বাড়ি ফিরে যান রোদ্রে। সে তো যাবই, আমার তো ঠান্ডা লাগছে না, আপনার জ্যাকেট আপ। বলতে বলতে জ্যাকেটটা খুলেই ফেললো সে। তখনই তার হাত ধরে আটকে দিল আদ্রাফ। কেঁপে উঠল মায়া। কথা থেমে গেল আপনি। পুনরায় জ্যাকেটটা মায়ার গায়ে জড়িয়ে দিল আদ্রাফ। কিন্তু মায়ের নিকট হতে নড়ল না এক বিন্দু। মায়ের দু কাঁধে হাত রেখে মাথাটা নিচু করে মায়ের চোখে চোখ রাখলো সে। মানলাম আপনি এখন সেই 17+ পিচ্ছিটি নেই, এখন যে 19 হতে চলেছেন তা কি আপনার সামনে উপস্থাপন না করলেই হতো না? আদ্রাফের এত কাছাকাছি আসতেই এমনিতে মায়ের বুকের ভিতরটা তুফান চলছিল। সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল আদ্রাফের নীলাভ চোখের গভীরে। আদ্রাফের বলা কথাটার বোধগম্য হতে কয়েক সেকেন্ড লাগলো তার। আর যখনই বুঝতে পারলো তখন চোখ ডিম্বাণুকৃতির ন্যায় বড় বড় হয়ে গেল। মাথা নিচু করে নিচে তাকাতে মায়ের ইচ্ছে হলো মাটি ফাঁক করে তার মাঝে ডুব দিতে। আল্লাহ, স্কার্ফ কই গেল? নিশ্চয়ই তাড়াহুড়ো করতে গিয়ে গাড়িতে ফেলে চলে এসছে। তার পরনে ইয়েলো কালারের টপটা ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। পেটের কাছটায় নাভির শেপটা স্পষ্ট দেখা যাচ্ছে। শরীরের প্রতিটি ভাঁজ বোঝা যাচ্ছে স্পষ্ট। দুহাতে জ্যাকেটটা খামচে ধরে নিজেকে ভালোভাবে ঢেকে ফেলল মায়া। লজ্জায় তার নাক, কান, গাল সব লাল হয়ে এসছে। মাথা নিচু করে থুতনিটা একেবারে বুকের সাথে মিশিয়ে ফেলল সে। এই মুখ আর জীবনে আদ্রাফের সামনে তুলবে না, কখনো না। তার থেকে এক হাত দূরত্বে দাঁড়িয়ে থাকা মানবটা নিশ্চয়ই তার অবস্থা দেখে মজা নিচ্ছে। ব্যাপারটা মাথায় আসতেই মায়ের ইচ্ছে হলো ঝড়ের বেগে এখান থেকে পালাতে, কিন্তু অসভ্য পাজোরা যেন নড়তেই চাইছে না। মিস রৌদ্রময়ী, আপনি বাড়ি ফিরে যান রৌদ্রে। নড়ে চড়ে দাঁড়ালো মায়া। ঘাড় কাত করে সম্মতি জানালো, তবে একটাবারের জন্য মাথা তুলে তাকালো না। যেমন বৃষ্টির বেগে এসছিল তার চেয়ে দ্বিগুণ জোরে ঝড়ের বেগে ছুটে পালালো সে। গাড়িতে বসে লম্বা লম্বা শ্বাস নিল। এতক্ষণ যেন দম আটকে দাঁড়িয়েছিল সে। লুকিং গ্লাসে নিজের দিকে তাকাতেই আরেক দফা বিভ্রান্তিতে পড়ল মায়া। তার হলদে ফর্সা মুখখানা রক্তিম লাল হয়ে আছে। এলোমেলো ভেজা চুল লেপ্টে আছে গলায়, ঘাড়ে। ঠোঁট জোড়াও কেমন ফোলা ফোলা, তবে রক্ত জবার মতো টকটকে লাল। নিজের রূপ দেখে আরেক দফা বিব্রত হলো সে। এই এলোমেলো অবস্থায় সে আদ্রাফের সামনে ছিল। ছি, অবশ্যই তারই বা দোষ কোথায়? তার উদ্দেশ্য ছিল আদ্রাফকে দূর থেকে এক নজর দেখার। এমন সামনাসামনি দেখা হবে জানলে সে জীবনেও এই অপ্রস্তুত অবস্থায় আসতো না। সেদিনের পর মায়া গুনাহ করেও আদ্রাফের সামনে যাওয়ার প্রচেষ্টা চালায়নি। তবে আড়ালে আবডালে আদ্রাফের উপর এক অদৃশ্য অধিকারবোধ চালাতো প্রতিনিয়ত, যা চক্ষুশূল হয়ে উঠতে লাগলো বন্ধু মহলে। প্রথম ব্যাপারটা তারা স্বাভাবিক ফ্যান হিসেবে নিলেও মায়ের পাগলামিগুলো প্রণয় আসক্তি হিসেবে মেনে নিতে বাধ্য হয়েছিল তখনই, যখন আদ্রাফের সাথে ডুয়েট গানে চিত্রনায়িকা ও কণ্ঠশিল্পী অনিশা চৌধুরী অতিরিক্ত ভাবসাবকে আরও রসালো করে তুলল সাংবাদিকগণ। নিউজ পেপারে প্রতিটি হেডলাইন জুড়ে ছিল একই বাক্য, বর্তমানে গানের জগতে টপ স্থান অধিকার প্রাপ্ত তরুণ কণ্ঠশিল্পী আদ্রাফ মেহরাবের সাথে গোপন সম্পর্কে আবদ্ধ রয়েছে চিত্রনায়িকা ও কণ্ঠশিল্পী অনিশা চৌধুরী। সাথে আরও মশলা লাগিয়ে ছাপিয়েছিল তাদের একসঙ্গে তোলা ছবি। বাতাসের সাথে যেন ঘুরপাক খেতে লাগলো এই খবর। পড়াশোনায় ব্যস্ত থাকা আদ্রাফের প্রেমে মত্ত হওয়া কিশোরীটি যখন ভরা কলেজে ক্যাম্পাসে নিউজ পেপারে হাতে পায়
তখন যেন গোটা পৃথিবীটাই থমকে গিয়েছিল তার। বুকের ভেতরটা কি এক অসহায় চোখ টলমল করে একসময় দুগাল ভিজে যেতে লাগলো অবিরাম জলধারায়। বুকের বাপাসটা যেন কিছু দ্বারা খামচে ধরে আছে। তিক্ত অনুভূতিতে জর্জরিত হয়ে উঠল দেহ মন। শরীর কাঁপতে লাগলো থরথর করে। ঢলে পড়লো হাতের নিউজপেপারের সাথে ধপ করে নিজেও বসে পড়লো ঘাসের। এতক্ষণ চেপে রাখা কান্নাগুলো বেরিয়ে আসলো বাঁধহীন। দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে উঠল সে। হেঁচকে তুলতে নিঃশ্বাস আটকে আসছিল হুট করেই। মায়ের হঠাৎ রিয়াকশনে হতবাক হয়ে থাকা বন্ধুমহল এবার দ্রুত নিজের বিষয়ভাব কাটিয়ে মায়াকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। দিয়ে দুহাতে জাপটে ধরে আছে মায়া। পিঠ মালিশ করতে করতে চোখ মুখ মুছে দিচ্ছে বারবার। নিঃশ্বাস আটকে আসছে মায়ার। জোরে জোরে শ্বাস নিচ্ছে সে। চোখ দিয়ে তখনও অশ্রু বন্যা বইছে। তুষার মনে মনে নিজেকে দোষারোপ করতে লাগলো। কেন সে দেখাতে গিয়েছিল নিউজ পেপার? অবশ্যই তারই বা দোষ কোথায়? সে তো জানতই না এই মেয়েটা দীর্ঘ 2 বছর যাবৎ নিজের অস্তিত্বকেই সেই মানুষটার নামে করে রেখেছে, যে গোটা পৃথিবীর কাছে আদ্রাপ মেহরাফ। সেখানে এই মেয়েটার জন্য সে একান্ত তার রকস্টার সাহেব। মায়ের অবস্থা বেগতিক দেখে মিশানকে ফোন করা হয়েছিল প্রথমেই। 15 মিনিটের মধ্যে হন্তদন্ত হয়ে ছুটে আসলো সে। মায়ের সামনে হাঁটু গেড়ে বসতেই তাকে দুহাতে জাপটে ধরে হু হু করে কেঁদে দিল মায়া। তার বুকে যে দহন জ্বলছে তা বোঝানোর সাধ্যি যে তার নেই। আদরের বোনের এমন রূপ দেখে বোবা বনে গেল মিশন। বুক থেকে মায়ের মুখটা তুলে দুহাতে আগলে নিল সে। উদ্ভ্রান্তের মতো বারবার বলতে লাগলো, রোদ রোদ, দেখো কান্না থামাও। ভাইয়াকে বলো কি হয়েছে। কেউ কিছু বলেছে? কে কি বলেছে আমাকে বল শুধু। শরীর খারাপ লাগছে না তো? পেটে ব্যথা করছে আবারও? কি হয়েছে বনু, বল না আমাকে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় মায়া। থেমে থেমে হেঁচকে উঠছে। জলে টইটুম্বুর চোখ জোড়া মেলে সে তাকায় মিশানের দিকে, যে তখনও অস্থির কণ্ঠে একটা বুলি আওড়াচ্ছে। কাঁদে না রোদ, বল না কি হয়েছে। আমাকে একটাবার বল শুধু। কি বলবে মায়া? কি বলার আছে তার? কোন অধিকারে কাছে সে? এই মানুষটার তো মায়ার সাথে কোনো সম্পর্ক গড়েই ওঠেনি কখনো, না ছিল কোনো প্রতিশ্রুতি। তবে কেন সেই পুরুষটায় এতটা আসক্ত সে? কেন অন্য কারো সাথে তাকে ভাবতেই দম বন্ধ হয়ে আসে? কেন কেন কেন? হাজারটা প্রশ্ন, তবে নেই কোনো উত্তর। সে শুধু জানে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল সে। তার জীবনের প্রথম আবেগ, প্রথম অনুভূতি, প্রথম ভালো লাগা, ভালোবাসা সবটাই তো এই যুবকটাকে কেন্দ্র করে জন্ম নিয়েছিল। মায়া অল্প বয়সে ছিল বটে, তবে নির্বোধ ছিল না কখনোই। আদ্রাফের প্রতি তার অনুভূতিগুলো বাড়তে দেওয়ার আগেই সে চিরুনি তল্লাশি চালিয়েছিল আদ্রাফের সম্পর্কে। মিশনের কাছ থেকে শুরু করে তার কাছের সব ছেলেমেয়ের বন্ধুদের কাছ থেকে কথায় কথায় এনিয়ে বিনিয়ে সে জেনে নিয়েছিল আদ্রাফের কোনো পছন্দ আছে কিনা। প্রতিবার তাদের একটাই উত্তর, না, আদি তো কখনোই কারোর সাথে কমিটেড ছিলই না। স্টিল হি ইজ দ্য অনলি সিঙ্গেল পারসন ইন আওয়ার ফ্রেন্ড সার্কেল। ইনফ্যাক্ট হি ডাজ নট বিলিভস ইন রিলেশনশিপ, হি বিলিভস ইন ম্যারেজ। কথাটা শুনে খুশিতে আধখানা হয়ে উঠেছিল মায়া। সব দিকে বিবেচনা করে নিজের অনুভূতিগুলোকে আটকে না রেখে ডানা মেলে উঠতে দিয়েছিল সে। তার শুধু একটা সঠিক সময়ের অপেক্ষা ছিল নিজের অনুভূতি সম্পর্কে সবাইকে ব্যক্ত করার। তার আব্বু, বাবাই, ভাই, যে 3 জন মানুষ তার কথায় চাঁদ পেরে আনতে প্রস্তুত, সেখানে তার ভালোবাসার মানুষটাকে নিশ্চয়ই দূরে সরিয়ে দিবে না। এই পরিকল্পনাতেই নিজেকে একটা সঠিক সময়ের জন্য প্রস্তুত করছিল মায়া। তবে এই অসময়ের ঝড়টা যেন সবটা এলোমেলো করে দিল। নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে একসময় চোখ মুছে মিশানের বাহুডোরে ঢলে পড়ল মায়া। মায়ার এমন বেহাল দশা দেখে পরিবারের সবার অবস্থা নাজেহাল হয়ে উঠল। সেই রাতে মারাত্মক জ্বরে শরীর খিঁচুনি দিয়ে উঠল মায়ার। কী কারণবশত মায়ের এমন অবস্থা তা জানতে চাইলেও বন্ধু মহলের কেউই কোনো আশানুরূপ জবাব দিতে পারল না। শেষমেশ মিশানের চাপে পড়ে নিউজ পেপারের ব্যাপারটা অল্প স্বল্প জানিয়ে দিল টিয়া। বিস্ময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে মিশান তাকিয়েছিল নিউজ পেপারের ছবি আর হেডলাইনের দিকে। সে যেন কিছু না বুঝেও অনেক কিছু বুঝে নিয়েছিল। জ্ঞান ফেরার পরেও নীরব
মূর্তির মতো অর্ধেক দিন না খাওয়া বাদ দিয়ে পার করলো মায়া। আশ্চর্যজনকভাবে 24 ঘন্টা পেরোনোর আগেই মিডিয়াতে তুলকালাম কাণ্ড বাঁধালো আদ্রফ। কনসার্টের কাছে দুদিন দেশের বাইরে ছিল বলে এসব খবর থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিল সে। কিন্তু যখনই জানতে পারল তখন সে রেগেমেগে আগুন। এই ধরনের ভুলভাল স্ক্যান্ডাল ছড়ানোর দায়ে চ্যানেল ধ্বংস করার হুমকিও দিয়েছিল সে। আদ্রাফের এই রণমূর্তির রূপ দেখে বেশ অবাক হলো সকলে। ভুলভাল নিউজ ছাপানোটা স্বাভাবিক হয়ে উঠেছে এই যুগে, কিন্তু আদ্রাফের এত বেশি রিয়েক্ট করার ব্যাপারটা কারোই বোধগম্য হলো না। অন্যদিকে নিউজ ফিডে ভাইরাল খবরটা দেখতেই আনন্দে আপ্লুত হয়ে উঠল রুদ্রি। আদ্রাফের রণমূর্তির রূপ দেখে আরেক দফা ভেসে গেল প্রেমের জোয়ারে। তারপর কেটে গেল গোটা 8টা মাস। ইন্টারমিডিয়েট শেষ করে ডিএমসিতে ভর্তি হলো মায়া। তার বাবার স্বপ্ন পূরণের সবচেয়ে কঠিনতম স্তরটা পার করার অপেক্ষায় সে। কিন্তু এর মাঝে সুযোগ বুঝে একেবারে নিজের স্বপ্ন পুরুষটার কথাও জানিয়ে দিবে পরিবারকে। এই সময়টার চেয়ে সঠিক সময় যেন আর হতেই পারে না। কে জানে আর একটু অপেক্ষায় যদি কেড়ে নেয় তার রকস্টার সাহেবকে, তবে তার সব পরিকল্পনায় এক সাগর পানি ঢেলে আজ তার জন্মদিনেই গোটা জীবনের সবচেয়ে বড় চমকপ্রদ উপহারটা দিয়ে দিল আদ্রফ। যেখানে উপহার হলো আদ্রফ নিজেই।